একটা অস্বস্তিকর ভিডিও। একজন নারীর অজানা জীবনের সত্য হঠাৎ করেই ছেলে জানতে পারে তার মায়ের জীবনের এমন এক গোপন সত্য যা তার বিশ্বাস আর সম্পর্ক সব কিছুকে নাড়িয়ে দেয়। এই আবিষ্কারের পর পরিস্থিতি ঠিক কোন পর্যায়ে গিয়ে পৌঁছায় সেটাই এই গল্পের প্রথম বড় প্রশ্ন। মুভির আরেকটি গল্পে দেখা যায় বহু বছর পর এক বাবা হঠাৎ করেই নিজের বাড়িতে ফিরে এসেছে, কিন্তু সে আর আগের মানুষ নেই। নিজের সত্য পরিচয়কে মেনে নিয়ে সে এখন নতুন এক রূপে দাঁড়িয়ে। এখন প্রশ্ন একটাই, তার ছেলে ও স্ত্রী কিভাবে এই বাস্তবতাকে গ্রহণ করে একসাথে সংসার করবে, আর সমাজই বা কতটা প্রস্তুত এমন একটি সম্পর্ককে স্বাভাবিকভাবে মেনে নেওয়ার জন্য। দ্বিতীয় গল্পটি আরও মানসিকভাবে জটিল ও কঠিন। বিয়ের পর এক নারী তার অতীতের একজন মানুষের সঙ্গে অপ্রত্যাশিত পরিস্থিতিতে পড়ে যায়, যার পরিণতি সে কল্পনাও করেনি। এক অপ্রত্যাশিত ঘটনার পর সবকিছু বদলে যায়। সবকিছু বদলে তাকে ঠেলে দেওয়া হয় ভয় আর অপরাধবোধের গভীরে। নিজেকে বাঁচাতে সে মুখোমুখি হয় ক্ষমতা, প্রভাব আর নীরবতার নিষ্ঠুর বাস্তবতায়। এই তিনটি গল্প নিয়েই তৈরি আজকের মুভিটি, যে ছবি শুধু আলোচনা নয়, বিশ্ব চলচ্চিত্র শিল্পের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কার এর জন্য মনোনীত হয়েছিল। এই মুভিটি আর বেশি সাসপেন্স না বাড়িয়ে চলুন শুরু করি মুভিটির গল্প। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই রাজকোটি মাত্র ৬ বছর বয়সের এক শিশু দীর্ঘদিন পর তার বাবা মুম্বাই থেকে বাড়ি ফিরছে। এই উপলক্ষে তার স্ত্রী জ্যোতি ও আত্মীয় স্বজন সবাই অপেক্ষায় থাকে। যখন ট্যাক্সি থেকে মানিক নামে তখন চারপাশের বাতাস বদলে যায়। যে মানুষটিকে সবাই চিনত সে এখন সম্পূর্ণ নতুন এক পরিচয়ে সামনে দাঁড়িয়ে। স্ত্রী, পরিবার, আত্মীয় স্বজন সবাই স্তব্ধ। খবর ছড়িয়ে পড়তেই একে একে এলাকাবাসী ভিড় করতে শুরু করে। আর ঠিক তখনই গল্পটি মোড় নেয় এক গভীর সামাজিক সংঘাতের দিকে। সেখানে সবচেয়ে বেশি ক্ষোভ জমে ওঠে তার নিজের বড় ভাইয়ের মনে। মানে একসময় এই নামেই সবাই তাকে চিনত, কিন্তু আজ সে নিজের নাম বদলে রেখেছে শিল্প। তার ওয়াইফ কি করবে কিছুই বুঝতে পারছিল না। এর মধ্যে একজন আছে যে কিনা মানিকের এই পরিবর্তনকে স্বাগত জানায়। সে হলো মানিকের ছেলে রাজকুট্টি। রাজকুট্টি তার বাবাকে নিয়ে তার স্কুলে যায়। হাঁটতে হাঁটতে রাজকুটির ভেতরে ভেতরে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়। সে ভাবতে থাকে সে তার বাবাকে বাবা বলে ডাকবে নাকি মা বলে ডাকবে। তখন মানিক শান্ত কণ্ঠে বলে, তোমার যেটা ভালো লাগে সেভাবে ডাকতে মন চাই সেভাবেই ডেকো। কিছুক্ষণ পর রাজকুটি আবার প্রশ্ন করে, তুমি এতদিন মুম্বাইয়ে কি কাজ করেছ? মানিক হালকা হেসে বলে, আমি তালি বাজালে মানুষ আমাকে টাকা দেয়। এটা শুনে তার ছেলে বিশ্বাস করতে পারছিল না সে কি বলছিল, আর বলে, এমনটা কি সত্যি হয়? তখন মানিক একটা দোকানের সামনে গিয়ে হাতে তালি দেয়। তখন দোকানদার মানিককে ১০০ টাকা দেয়। এটা দেখে রাজকুটি তার বাবার ব্যবসাটা বুঝতে পারে। এরপর রাজকুটি টয়লেটে যায়। টয়লেট শেষে রাজকুটির ছোট মেশিনটা চেনে আটকে যায়। তখন মানিক আসে তার ছেলেকে হেল্প করতে। এই দৃশ্য চোখে পড়ে যায় এক পুলিশ অফিসারের। এই অবস্থা দেখে পুলিশ ঘটনাটিকে অস্বাভাবিক মনে করে। পরিস্থিতি ভুল বোঝার কারণে সে মানিককে সন্দেহের চোখে দেখে এবং তাকে থানায় নিয়ে যায়। তার বাসার লোকেদের সাথে কথা বলিয়ে দিলে সে পুলিশ ব্যাপারটা বুঝতে পারে এবং যে সময় তাদের ছেড়ে দিবে সেই সময় থানার ওসি বার্লিন চলে আসে। বার্লিন মানিককে দেখে অবাক হয়ে যায়। সে মানিকের সঙ্গে অসম্মানজনক আচরণ করে এবং মানিকের ছেলেকে অন্য পুলিশের সঙ্গে বাইরে চকলেট খেতে পাঠায়। মানিক বার্লিনকে খুশি করার পর রাজকুটিকে নিয়ে তার স্কুলে যায়। সেখানেও মানিককে অপমানিত হতে হয়। স্কুলের সিকিউরিটি গার্ড মানিককে ভেতরে প্রবেশ করতে দেয় না। এরপর রাজকুটি তার বাবাকে বাইরে বসিয়ে রেখে তার বন্ধুদেরকে ডাকতে স্কুলের ভেতরে প্রবেশ করে। রাজকুটি যখন তার বাবাকে দেখায় তখন রাজকুটির বন্ধুরা তার বাবাকে নিয়ে হাসতে থাকে, কারণ তার বাবার পরিচয়টা সবার মতন ছিল না। এরপর মানিক পান খেতে একটি পানের দোকানে যায় আর রাজকুটিকে বোঝাতে থাকে সব সময় নিজের উপরে বিশ্বাস রাখবা, বাইরের মানুষ কি বলে তাতে কান দিবা না। তখন মানিক পেছন ঘুরে দেখে তার ছেলে আর সেখানে নেই। অনেক খোঁজাখুঁজির পর ছেলেকে না পেয়ে থানায় যায় মিসিং কমপ্লেন করার জন্য, কিন্তু পুলিশ তাকে আবার সন্দেহের চোখে দেখে। এ সময় এক অপ্রত্যাশিত পরিস্থিতিতে
তার পরিচয় আরো স্পষ্টভাবে ফুটে ওঠে। বার্লিন রেগে গেলে মানিক সেখান থেকে চলে আসে। বিষণ্ণ মন নিয়ে বাড়ি ফিরে মানিক দেখতে পায় তার ছেলে সোফার উপর বসে আছে। এ দেখে মানিক খুশিতে তাকে জড়িয়ে ধরে, কিন্তু রাজকোটি তার বাবাকে ছেড়ে রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। তখন রাজকোটির বাবা একা একা আসার কারণ জিজ্ঞেস করলে রাজকোটি বলে, আমি তোমাকে দেখেছি তুমি আবার বোম্বাই যাওয়ার জন্য টিকিট কেটেছ, তাই আমি রাগ করে সেখান থেকে চলে এসেছি। রাজকোটি আরো বলে, যেখানে আমি ও আমার মা তোমাকে মেনে নিয়েছি, সেখানে কেন তুমি আমাদের ছেড়ে আবার চলে যাবে? ছেলের মুখে এমন কথা শুনে মানিক অবাক হয়ে যায় এবং তার চোখে পানি চলে আসে। মানিক প্রতিজ্ঞা করে সে আর তাদের ছেড়ে বোম্বাই যাবে না। তখন রাজকোটি দরজা খুলে বাইরে বেরিয়ে এসে তার বাবাকে জড়িয়ে ধরে, কিন্তু এভাবে মানিকের স্ত্রী তার স্বামীর হঠাৎ এই পরিবর্তন মেনে নেওয়া তার কাছে সহজ ছিল না। তারপরও তার ছেলের মুখের দিকে তাকিয়ে তার স্ত্রী তার স্বামীকে এভাবেই গ্রহণ করে। দ্বিতীয় দৃশ্যে আমরা দেখতে পাই বন্ধুরা মিলে পরিকল্পনা করে তারা স্কুলে না গিয়ে একটি মানসিকভাবে অস্বস্তিকর এমন একটি ভিডিও দেখবে। ছুরি নামে এক বন্ধুর বাড়িতে কেউ ছিল না, তাই সবাই মিলে তার বাড়িতে জড়ো হয়। পরিকল্পনা অনুযায়ী সবাই সেখানে পৌঁছে যায়। ভিডিও শুরু হতেই অন্তর নামে একটি ছেলে ভীষণ অবাক হয়ে যায়। এর প্রভাবে সে কিছু সময়ের জন্য নিজেকে ঠিকভাবে সামলাতে পারে না। বিভ্রান্ত অন্তর বুঝতে পারছে না সে কি করবে। এই পরিস্থিতিতে সে টিভিটি বন্ধ করে ঘর থেকে বেরিয়ে আসে। অন্তর বলে, এই হাত দিয়ে আমি আমার মাকে সম্মান দেখাই, এখন নিজেকে মানসিকভাবে শান্ত রাখবো কিভাবে? এই কথা বলতে বলতে সে হাত ধুতে থাকে। এরপর সে সিদ্ধান্ত নেয় এই বিষয়টি সে তার মায়ের সঙ্গে কথা বলবে। বাড়ির পথে যাওয়ার সময় রাস্তায় একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়। সিএনজি চালক বিরক্ত হলেও অন্তর দ্রুত সরে যাওয়ার চেষ্টা করে যাতে বিষয়টি আর বড় না হয়। বাড়িতে পৌঁছে অন্তর দেখে তার মা নেই, পাশের আন্টিদের বাসায় গেছে। উত্তেজিত অন্তর সেখানে যাওয়ার জন্য দৌড় দেয়। আন্টির বাসার সিঁড়িতে এক মুহূর্তেই অসতর্কতায় একটি দুর্ঘটনা ঘটে, যার ফলে অন্তরের অবস্থা হঠাৎ আশঙ্কাজনক হয়ে ওঠে। অন্তরের মা নীলা দ্রুত সেখানে পৌঁছায় এবং তার বন্ধুকে অটো ডাকতে বলে। বন্ধু এক সিএনজি চালকের সাহায্যে অন্তরকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। অন্যদিকে আমরা অন্তরের বাবা আরপুতামের গল্প জানতে পারি। বহু বছর আগে সমুদ্র যাত্রার সময় তিনি একটি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়েছিল। সেই ভয়ঙ্কর পরিস্থিতিতে তিনি সৌভাগ্যক্রমে নিরাপদে রক্ষা পান। এই অভিজ্ঞতা থেকে তিনি একটি কাঠের ভাস্কর্যকে নিজের বিশ্বাসের প্রতীক হিসেবে মানতে শুরু করেন এবং বাসায় একটি ছোট উপাসনালয় তৈরি করে। ছেলের সুস্থতার আশায় আরপুতাম তাকে সেখানে নিয়ে আসে এবং নিরিবিলি পরিবেশে প্রার্থনা করতে শুরু করেন। বাইরে নীলিমা বারবার ডাকলেও তিনি তখনও দরজা খুলে দেন না। পরিস্থিতির গুরুত্ব টের পেয়ে এলাকার একজন দায়িত্বশীল ব্যক্তিকে নিয়ে আসে নীলিমা। এক পর্যায়ে আরপুতাম দরজা খুলে দেয় এবং সবাই মিলে অন্তরকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। সেখানে ডাক্তার জানায় জরুরি চিকিৎসার জন্য তাকে তৎক্ষণাৎ বড় অঙ্কের খরচ প্রয়োজন। পরিবারটি কঠিন আর্থিক চাপে পড়ে যায়। এরপর ঘটে যায় অপ্রত্যাশিত ঘটনা। ভাস্কর্যটি ক্ষতিগ্রস্ত হলে তার ভেতরে লুকানো মূল্যবান সম্পদের সন্ধান পাওয়া যায়। সেগুলো বিক্রি করে অন্তরে চিকিৎসা করা সম্ভব হয়। চিকিৎসার পর অন্তর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। এরপর অন্তর বলে, আমি বুঝতে পেরেছি ভুল কন্টেন্ট দেখা যেমন ক্ষতিকর, তেমনি সবকিছু না বুঝে কাউকে দোষ দেওয়া তেমনই উচিত নয়। এরপর অন্তরের মা বলে, এই সিনেমাটি যারা অভিনয় করে তারা শুধু অভিনেতা, তাদের মানুষ হিসেবে বিবেচনা করা উচিত। এ কথাগুলো শুনে অন্তর নিজেও ভুল বুঝতে পারে এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার গুরুত্ব উপলব্ধি করে। এরপর চলো শুরু করি তৃতীয় গল্পটি। একদিন সামান্তা তার এক্স বয়ফ্রেন্ডকে তার বাসায় ডেকে আনে। পুরনো স্মৃতির টানে তারা দুর্বল হয়ে পড়ে। দুর্ভাগ্যক্রমে এই সময় সামান্তার এক্স বয়ফ্রেন্ড ঘটনাস্থলে সে নিথর হয়ে পড়ে। সামান্তা কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। সেই সময় সামান্তার স্বামী মুগেল বাসায় চলে আসে। এমন অবস্থায় সামান্তা কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। মুগেল যখন সিঁড়ি দিয়ে বাড়ির দিকে উঠে যাচ্ছিল তখন তার প্রতিবেশী সুরেশ তাকে ডেকে বলে, আমার বাসায় হঠাৎ অনেক মেহমান এসেছে,
তাদের থাকার জায়গার অনেক সমস্যা হচ্ছে। তুমি কি একদিনের জন্য তোমার বাসায় তাদেরকে থাকতে দিবে? মুগেল এক বাক্যে রাজি হয়ে যায়। মুগেল বাসায় আসলে সামান্তা সবকিছু বলতে যাচ্ছিল, কিন্তু কিভাবে বলবে কিছুই ভেবে উঠতে পারছিল না। ঠিক সেই সময় মেহমানরা তাদের বাসায় চলে আসে। মুগেল মেহমানদের ঠান্ডা পানি দিতে ফ্রিজ খুলতে যাচ্ছিল, তখন সামান্তা বারবার নিষেধ করছিল, কিন্তু মুগেল সামান্তার কোনো কথা না শুনে ফ্রিজ ওপেন করে আর ভেতরে সামান্তার এক্সকে দেখতে পারে, যা দেখে মুগেল চমকে ওঠে। এরপর সামান্তা পুরো ঘটনা মুগেলকে বলে। এটা শুনে মুগেল প্রচন্ড রেগে যায়, কিন্তু বাসায় অনেক মেহমান থাকার কারণে সামান্তাকে কিছুই বলতে পারেনি। সামান্তা পুলিশের কাছে আত্মসমর্পণ করতে চাইলেও মুগেল তাকে নিষেধ করে, কারণ এতে মুগেলের মান সম্মান চলে যাবে, আর মুগেল এখনো সামান্তাকে আগের মতোই ভালোবাসে। তখন মুগেল কিভাবে সমস্যার সমাধান করা যায় তা ভাবতে থাকে। মুগেল বলে, যেভাবেই হোক তোমার এক্সকে নিয়ে এই বাড়ি থেকে একটি ফাঁকা জায়গায় রেখে আসতে হবে, এরপর আমাদের কাজ শেষ। তারপর তারা বডিটাকে গাড়িতে তোলে এবং চোখে একটা সানগ্লাস পরিয়ে দেয়, যাতে কেউ সন্দেহ না করে। এরপর তারা গাড়ি টান দেয়, কিন্তু তাদেরকে এক ব্যক্তি ফলো করতে থাকে। তারা প্রথমে গাড়িটাকে একটি ফাঁকা জায়গায় নিয়ে যায় এবং এখানে রেখে যেতে চায়, কিন্তু পাশের বিল্ডিং এ সিসি ক্যামেরা থাকায় গাড়িটিকে নিয়ে তারা আবার যাত্রা করে। এরপর তারা রেল লাইনে গাড়িটিকে রেখে দেয়, যাতে মানুষ মনে করে এটা একটা ট্রেন দুর্ঘটনা ঘটেছে, কিন্তু তারা জানতে পারে ট্রেন আসতে আরো 2 ঘন্টা দেরি হবে। সেই সময় তাদের সামনে আসে এক ব্যক্তি। সে বলে, আমি জানি সবকিছু, আর সে তার পরিচয় দেয়। আমি পুলিশ অফিসার, নাম বার্লিন। বার্লিন তাদেরকে পিছু পিছু আসতে বলেন। বার্লিন তাদেরকে একটি পরিত্যক্ত কারখানায় নিয়ে আসে। সে তাদেরকে বোঝায় এবং সামান্তাকে অনৈতিক প্রস্তাবে রাজি হতে বলে, তবেই তাদেরকে এই সমস্যা থেকে মুক্তি দিবে, অন্যথায় তাদেরকে জেলে যেতে হবে। সামান্তা কোনো উপায় না পেয়ে হতবাক হয়ে যায়। বার্লিন যখন সামান্তার দিকে এগিয়ে আসছিল, ঠিক তখনই ওপর থেকে একটি ভারী জিনিস হঠাৎ তার মাথায় আঘাত করে। বার্লিন মাটিতে লুটিয়ে পড়ে আর নড়ে না। ঘটনাস্থলে সে মারা যায়। এরপর তারা